চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ফারজানা নিশি এবং রহমান রাশেদ। পুরো খবরে যাব এবার। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি। পরে স্মৃতিসৌধ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এদিকে কাল বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, সেখানে তাকে দেয়া হবে গার্ড অব অনার। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে ছিলেন 3 বাহিনীর প্রধান। শনিবার সকাল 10:30টার দিকে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে সশস্ত্র সালাম দেয় সশস্ত্র বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রোপণ করেন একটি গাছ। 71-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 71 থেকে 24 দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কাজ করতে সক্ষম হবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নবনিযুক্ত 3 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী আসেন সাভার স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি, করেন মোনাজাত। শ্রদ্ধা শেষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান স্থানীয় সরকার মন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে প্রাধান্য পাবে দেশের স্বার্থ। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো শর্ত দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এরপর শ্রদ্ধা জানাতে আসেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এই সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার করেন। দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কি প্রবলেম আসে। এদিন নতুন মন্ত্রীরা জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। তাই কাজের সুবিধার্থে 2 জন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। রাষ্ট্রপতি নির্বাচনে আলোচিত সমালোচিত ইস্যু সংবিধানের 70 অনুচ্ছেদ। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন শুধু 70 অনুচ্ছেদই নয়, বর্তমান প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটি এখন প্রশ্নবিদ্ধ। কারো কারো মতে এখন যেই কাঠামো রয়েছে তা ঠিকঠাক কাজ করছে, তবে ভবিষ্যতে পরিবর্তন আনা যেতে পারে। আশেকিন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। 1972 থেকে 26 প্রণয়নের পর থেকেই সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। হালে সেই বিতর্কের আগুন উস্কে দিয়েছে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধীদের নানা মন্তব্য, যা ভবিষ্যতে পরিবর্তনের আশ্বাস দিয়েছে সরকারও। বিএনপির 31 দফাতেও এমন প্রতিশ্রুতিই আছে। বিষয়টি নিয়ে কথা হয় সরকার ও রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিশ্লেষকের সাথে। তার মতে শুধু 70 অনুচ্ছেদই নয়, রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়াটি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটি প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রপতির নির্বাচন আপনার সংসদীয় প্রক্রিয়ার অংশ নয়, এটি রাষ্ট্রপতির নির্বাচন আইন দ্বারা পরিচালিত হয়, সেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদ এখানে প্রযোজ্য নয়।
তাহলে সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন, হ্যাঁ, তাদের প্রার্থীকে। কিন্তু যেহেতু নির্বাচন পদ্ধতি এখানে উন্মুক্ত, ফলে আপনার সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিবেন না তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে। তো এইটাকে আমি যেটা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা আপনার গ্রহণযোগ্য নয়। নির্বাচনটা হওয়া উচিত আপনার গোপন ব্যালটের মাধ্যমে। যদিও এর বিরুদ্ধ মতও রয়েছে, যেমন এই বিশ্লেষকের মতে বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় এখন যে কাঠামো রয়েছে তা ঠিকঠাক কাজ করছে, তবে ভবিষ্যতে পরিবর্তন আনা যেতে পারে। আপনি যদি সংবিধানকে পরিবর্তন না করেন, সিস্টেম পরিবর্তন না করেন, আমরা যদি সংসদীয় ব্যবস্থায় থাকি, রাষ্ট্রপতি এইভাবে থাকাই ভালো, অথবা মিক্স ব্যবস্থা গেলে সেটা নিয়ে আমাদের আলাপ করতে হবে। এই জন্য বলছি, বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের আলাপটা হয়েছে, এই আলাপের মৌলিক জায়গা মিস করে গেছে আলী রিয়াজ স্যার। এই মৌলিক জায়গাটা হলো যে আপনি আসলে প্রথম ঠিক করতে হবে আপনি সংসদীয় ব্যবস্থা থাকবেন, না রাষ্ট্রপতি ব্যবস্থা যাবেন, নাকি মিক্স ব্যবস্থা যাবেন, নাকি আপনি নিজে একটা ইনোভেট করবেন। আমাদের রাষ্ট্র সংস্কার কমিশন না ইনোভেট করেছে, না সংসদীয় ব্যবস্থা ছিল, না রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল, না ফরাসি ব্যবস্থা গিয়েছে। তারা একদম নিজের মতো একটা কিছু চাপিয়ে দিয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী চাইলেও নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না সংসদ সদস্যরা। সেক্ষেত্রে হারাতে হবে সংসদীয় আসন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শূন্য ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসন। বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়। এর অনুলিপি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আর এই আসনের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী শূন্য হলো এই আসনটি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ থেকে জহিরুদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। নতুন সড়ক সেতু নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। এতে ভোলার সঙ্গে ঢাকা এবং বরিশালে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বরিশালের রহমতপুর, হিজলা, মেহেদীগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়। শিগগিরই এর সম্ভাব্যতা যাচাই করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরেকটি সভায় স্বাস্থ্য সেবাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। আজ বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে একসাথে পৌঁছায় 5 মরদেহ। এদের মধ্যে 4 জন একই পরিবারের। আর সকালে ভোমরা বন্দর দিয়ে মরদেহ আনা হয় একজনের। সাতক্ষীরায় দাফন করা হয়েছে তাকে। গিয়েছিলেন চিকিৎসা করে সুস্থ হতে, ফিরলেন মর্মান্তিক আগুনে মরদেহ হয়ে। কলকাতায় দুর্ঘটনার 4 দিন পর সড়কপথে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হলো 5 বাংলাদেশের মরদেহ। এদের মধ্যে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারই 4 জন, আরেকজন সাভারের ব্যবসায়ী। এরকম একটা মুহূর্ত এখানে, যেখানে পরিবারের লোকজন সবাই লাশের জন্য অপেক্ষা করছে, সেইখানে হাই কমিশনার আরও কিছু ইচ্ছা করলে করতে পারত। এই দেবাশিসের উপরেই পরিবারটি ডিপেন্ডেন্ট ছিল, একেবারে পরিবারটি পথে বসে গেছে। এর আগে ভোমরার স্থলবন্দর দিয়ে আনা হয় সাতক্ষীরার আলিমুজ্জামান নামে একজনের মরদেহ। গ্রামের বাড়ি বড়েয়ায়, দাফন করা হয় সেখানে। এলাকার ছেলে বিলিয়ে পোলাপান নিয়ে ধনী গরিব, শুধু ধনীদের না, গরিবদের নিয়েও ওই মর্মা করতো। সে অত্যন্ত ভালো মানুষ ছিল, সে সামাজিকভাবে চলত, মানুষের সুখ দুঃখের সাথী হতো। তারালি ইউনিয়নবাসী খুবই মর্মাহত। আল্লাহ পাক যেন তাকে সর্বোচ্চ ভেরেশতের মাকাম দান করেন, আমরা সবাই দোয়া করব। গেল বুধবার কলকাতায় হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 7 বাংলাদেশি। দেশে আনা হলো 6 জনের মরদেহ। বাকি আরেকজনের সৎকার হয় পশ্চিমবঙ্গে। মাফতুহা মিলি, চ্যানেল 24। এখনও কাটেনি গ্যাস সংকট। এতে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
বাসাবাড়ি রান্না করার গ্যাসের সংকট ভোগান্তি বাড়িয়েছে রাজধানীবাসীর। এদিকে টানা 3 দিন বন্ধ থাকার পর মহেশখালীতে এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ চালু হয়েছে। সময়ের সাথে গেল 1 মাস থেকে কেবলই দীর্ঘ হয়েছে সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির এই সারি। এ সময়ে ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু গ্যাস সরবরাহের উন্নতি হয়নি। ভাড়ায় চালিত গাড়ির চালকদের চিন্তা জমা খরচ তুলবার। ভাদ্রের প্রখর তাপ আর ভ্যাপসা গরম দুর্ভোগ আরও বাড়ায় চালকদের। ইনকাম অনেকটা কমে গেছে, যেহেতু গ্যাস নাই তাহলে আমাদের ইনকাম কিভাবে হয়? এখন তো গ্যাসই পাওয়া যাচ্ছে না। অনেকটাই ক্লান্ত লাগতেছে, খারাপ লাগতেছে। এখনো খাওয়া দাওয়া হয়নি, কারণ খাওয়া দাওয়া কীভাবে? কারণ গ্যাস না নিতে পারলে তো আমরা গাড়ি চালাতে পারবো। দৈনিক মনে করেন এই সিরিয়াল দিয়ে সকালে এসে গ্যাসটা নিলে যদি একটা টিপটা মারলে পরে আবার এই গ্যাসের জন্য সিরিয়াল দেওয়ার ঘন্টার পর ঘন্টা সিরিয়াল থেকে, অথচ গ্যাস ঠিক মতো আমরা পাই না। চাহিদার 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দৈনিক সরবরাহ আছে অর্ধেকের কিছু বেশি। এতে বড় ঘাটতি দেখা দিয়েছে বিদ্যুৎ, পরিবহন, রপ্তানিমুখী উৎপাদন ও বাসাবাড়ির গ্যাসে। আর চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পেরে অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। 4টা নজেল চলে, এখন প্রেশার কমের কারণে 2টা নজেল চালাই দিছি আমরা, কিন্তু অনেকক্ষণ সিরিয়াল লাগে, অনেক পাম্প বন্ধ থাকে, লাইনে গ্যাস নাই। এই জন্য যাদের যেই পাম্পগুলোতে গ্যাস আছে ওই পাম্পগুলোতে দীর্ঘ সিরিয়াল, অনেক সময় গ্যাস থাকে, আমাদের সেলও বেশি থাকে। এখন গাড়িতে গ্যাস কম গেলে তো আমাদের সেলও কমে যাবে, সেল কম। বিশেষজ্ঞরা মনে করেন আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সুদূর প্রসারী পরিকল্পনা করতে না পারলে জ্বালানির এই সংকট থেকে দ্রুতই বের হতে পারবে না বাংলাদেশ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। জ্বালানির সমস্যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা সমাধানে সময় লাগবে। ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন এই বছর 5000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না, এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা টাইম, সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে।